এখানে সবাই বাদ, শুধু বাংলাদেশটাই থাক। মত প্রকাশের স্বাধীনতা হোক না কারো মাথা ব্যথা, তাতে আমাদের নেই কোনো ঠেকা। জবান বন্ধ হোক কাজ, চলুক কথার কাজ। আহা কে ইচ্ছে আনকার। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে সারা বাংলাদেশের আনাচে কানাচে একটাই বাতাস, একটাই সুর, নির্বাচন, ভোট, গণভোট। স্বৈরাচারের আমলে তিনটি ভোট থেকে আমরা বাংলাদেশের নাগরিকরা বঞ্চিত হয়েছি। আশা করি এত রক্তক্ষয়ের পর, এত আন্দোলন সংগ্রাম সংস্কারের পর এবার হয়তো জাতি শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের মানুষগুলোকে বা পছন্দের দলকে ভোট দিতে পারবে। কিন্তু 12 তারিখ ভোট দিতে যাবার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখা খুবই জরুরি। আমাদের রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব বাংলাদেশের মানুষ সবসময় মার্কায় ভোট দিয়ে এসছে। বাট আসলে কি মার্কাটা ইম্পর্টেন্ট, নাকি যেই মানুষটাকে আমি আমার জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকা থেকে সংসদে পাঠাচ্ছি সেই মানুষটা সঠিক কিনা সেইটা বিবেচনা করা ইম্পর্টেন্ট। এই যে একটা রাজনৈতিক দলের ব্যাগেজ বা এই যে মার্কার যে একটা পাওয়ার, আমার মনে হয় সেটা অনেক সময় আমাদেরকে সঠিক জনপ্রতিনিধির জন্য ভোট দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখে। আওয়ামী লীগ হলে নৌকায় ভোট, বিএনপি হলে ধানের শীষে ভোট, জামাত হলে দাঁড়িপাল্লায় ভোট, আর এখন এনসিপি হলে শাপলাকলিতে ভোট, বা অন্যান্য যেসব দল বা মার্কায় আমরা বিশ্বাস করি সেখানে আমরা ভোট দিই। কিন্তু আমাদের কি উচিত না সেটা বিবেচনা করা যে আমার এলাকায় কোন লোকটা আমার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে এলাকার জন্য সবচেয়ে ভালো হবে সেটা চিন্তা করা? আমার মনে হয় এই জিনিসটা আমাদের চিন্তা করা দরকার এবার ভোট দেওয়ার আগে। নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করুন, যেই ব্যক্তিগুলো আপনার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের অতীত, তাদের কার্যকলাপ, তাদের রাজনৈতিক ইতিহাস এগুলো একটু বিবেচনা করুন, করে যোগ্য ব্যক্তিটাকে ভোট দিন। এবং যোগ্য ব্যক্তিকে যদি আপনি ভোট দিতে পারেন, যোগ্য মানুষগুলা যদি সংসদে যেতে পারে, আমার মনে হয় তাহলেই আগামীর বাংলাদেশ সঠিক পথে থাকবে। হ্যাঁ, অবশ্যই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। কিন্তু আসলে একটা দল কিভাবে গঠিত হয়? একটা দল তো গঠিত হয় অনেকগুলো ব্যক্তি দিয়ে। এখন আমার যে বাস্তবতা, যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমার যেই এমপি বা আমার যেই সংসদ সদস্য সেই তো আমার জন্য যে ফাইট করবে। এখন আমি ধানের শীষে বিশ্বাস করি বা পাল্লায় বিশ্বাস করি বা শাপলাগুলিতে বিশ্বাস করি, রং মানুষটাকে আমি জাস্ট দলের জন্য ভোট দিয়ে দিলাম, সে তো আসলে আমার এলাকার জন্য কাজ করবে না। সো আমার তো বেসিক হচ্ছে ব্যক্তিগুলা। এই যে 300 জন সংসদে যাবে এবং সেখান থেকে আনুপাতিক হারে 100 জন উচ্চকক্ষে যাবে, আমার তো রাইট ব্যক্তিগুলাকে নির্বাচিত করা অত্যন্ত জরুরি এবং সেই ক্ষমতাটা আমার হাতে। আমি যদি ওই দলের উপরেই সব কিছু নির্ভর করি তাহলে তো আমরা আবার সেই পুরানো পথেই হাঁটা শুরু করব। আমরা যদি এই জিনিসটা করতে পারি তাহলে এটার একটা ভবিষ্যতে এটার একটা রিপেল এফেক্ট হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল চিন্তা করবে, যতই আমার দল শক্ত হোক না কেন, আমি যদি রাইট ব্যক্তিকে নমিনেশন না দেই তাহলে হয়তো বা ওই ব্যক্তি পাশ করে আসতে পারবে না। এই যে কালচারটা যে আমার দল শক্ত আছে, আমি যাকে দেবো সেই পাশ হয়ে যাবে, এটা থেকে রাজনৈতিক দলগুলো বের হয়ে আসবে। সো ওদেরকে এটা থেকে বের হয়ে আসার জন্য প্রথম স্টেপটা নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে নিতে হবে। না, এখানে ডিলেমার কিছু নাই। আপনার এলাকা তো প্রধানমন্ত্রী চালাবেন, আপনার একটা এলাকা চালাবে সেই এলাকার সাংসদ। আমি আমার এলাকাতে যখন উন্নয়ন দেখতে চাবো বা এলাকাতে যাতে সাংবিধানিক
নিয়ম বা রীতিগুলো আছে সেগুলো ঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সেই এলাকার সংসদের। সেই ক্ষেত্রে দলের থেকে ব্যক্তিতে প্রাধান্য দেওয়াটা আমার কাছে মনে হয় ওই এলাকার মানুষের জন্য বেশি ইম্পর্ট্যান্ট হবে। ওই যে এবং আমি যেটা বললাম, আপনি যখনই এই ট্রেন্ডটা নিয়ে আসবেন যে যোগ্য ব্যক্তি হতে হবে, শুধু দলের হলে বা মার্কা তার সাথে থাকলেই হবে না, তখন কিন্তু দলগুলো চিন্তা করবে তাদের জায়গা থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে নমিনেশন দেওয়ার জন্য। বাংলাদেশে আসলে স্বতন্ত্র প্রার্থীদের তো আসলে কোনো, আমি যেটা সবসময় বলি, কোনো খানা নাই। এখনও এই নির্বাচনেও আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীরা খুবই স্ট্রাগল করছে এবং এমনভাবেই আমাদের নির্বাচন কমিশন এমনভাবেই সব কিছুকে ডিজাইন করে রেখেছে যে স্বতন্ত্র প্রার্থীদের না বিশ্বাস উঠে যায়। বাট আমার মনে হয় যে স্বতন্ত্র প্রার্থীদেরকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। স্বতন্ত্র প্রার্থীরা যদি দলগুলার এগেনস্টে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে, তাহলেই দলগুলা চিন্তা করবে তারা কিভাবে তাদের নীতি এবং আদর্শে অটল থাকবে এবং তারা কিভাবে তাদের যোগ্য প্রার্থীটাকে নমিনেশন দিয়ে নির্বাচনে পাঠাবে। সো আমার বিশ্বাস, যদি আমরা এই জিনিসগুলোকে ফিক্স করতে পারি এবং যোগ্য ব্যক্তিতে ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে পারি, তাহলে হ্যাঁ, ভবিষ্যতে স্বতন্ত্র প্রার্থীদের জায়গাটা আরও পাকাপোক্ত হবে। না, বর্তমানে আমাদের যে পিআর পদ্ধতিটা, যেটা আমরা উচ্চকক্ষে দেখতে পারবো যে সংখ্যানুপাতিক হারে বলতে যে আপনি লেটসে আপনি 300 আসনের মধ্যে 150 আসন পেয়েছেন, কিন্তু আপনি মোট ভোটের আপনি অথবা 40% ভোট পেয়েছেন, তাহলে 40% মানে 100 জনের মধ্যে 40 জন উচ্চকক্ষে আপনার জন্য যেতে পারবে। আর উচ্চকক্ষটা আসলে কি? উচ্চকক্ষটা হচ্ছে যে সংসদের যে নিম্নকক্ষ, 300 জন ডিসাইড করে ফেললো, 300 জনের মধ্যে 2/3 ভোট দিয়ে একটা কিছু পাশ করে ফেললে এটা পাশ হয়ে যাবে, আগের মতো না। এটা উচ্চকক্ষে যাবে। উচ্চকক্ষে আবার উচ্চকক্ষের মানুষগুলা যারা এই প্রত্যেকটা দল থেকে নির্বাচিত হয়ে উচ্চকক্ষে যায়, তারা এটাকে পর্যালোচনা করবে, করে তাদের যদি মনে হয় যে না এখানে ঝামেলা আছে বা এটাকে আরও ফিক্স করা যায়, তাহলে তারা সেটা আবার তারা নিম্নকক্ষে পাঠাবে। সো এটা একটা ফিল্টার হিসেবে কাজ করবে, যেটা আগের বাংলাদেশে আমাদের জন্য ছিল না। এটা একটা নতুন জিনিস এবং আমার মনে হয় এটা বাংলাদেশের স্বার্থে কাজ করবে। হ্যাঁ, প্রসেসটা জটিল হবে, বাট এই ধরনের বড় বড় সিদ্ধান্তর ক্ষেত্রে এই ধরনের ফিল্টার থাকা, প্রসেসটা অনেক শক্তিশালী এবং জটিল হওয়াটা অনেক ক্ষেত্রে রাষ্ট্রের জন্য, রাষ্ট্র কাঠামোর জন্য অনেক সহায়ক। আগের প্রত্যেকটা নির্বাচনের আগে হরতাল, হানাহানি, মারামারি, খুনাখুনি, ব্লেম গেম আরও অনেক বেশি ছিল। এখন বাংলাদেশ তো আর হুট করে 17 মাসে বাংলাদেশের মানুষগুলো সব চেঞ্জ হয়ে যায় নাই, তাই না? আমাদের ভিতরে তো অনেক কিছু রয়ে গেছে যেটা চেঞ্জ হতে সময় লাগবে। সেই রাজনৈতিক কালচার, আমাদের প্রপার এডুকেশনের অভাব, প্রজ্ঞার অভাব, মিউচুয়াল রেসপেক্টের অভাব, এই জিনিসগুলো এখনও রয়ে গেছে। বাট আমার কাছে মনে হয় এবার আমরা সেটা অনেক কম দেখতে পাচ্ছি। রাজনীতির ময়দানে, নির্বাচনের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে এক দল আরেক দলকে নিচু দেখানোর চেষ্টা করবে, সে সারা পৃথিবীতেই হয়। সো এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। বাট এটা যাতে একটা জেন্টলম্যানস ওয়েতে হয়, এটা যাতে সহিংস রূপ না ধারণ করে, এটা যাতে একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা থাকে এবং এখানে যাতে মিথ্যা প্রহসনের বা প্রশাসনকে আমরা ম্যানিপুলেট করার জায়গাটা কমে যায় বা না থাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। বাট এটা একদিনে হবে না, এটা চেঞ্জ হতে আমার মনে হয় আমাদের আরও সময় এবং আরও কয়েকটা নির্বাচন আমাদেরকে দেখতে হবে। তারপর হয়তো বা আমরা একটা জায়গায় যাব যখন আমাদের নির্বাচন কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট হবে, বিচার ব্যবস্থাটা ইন্ডিপেন্ডেন্ট হবে, আমাদের যে নির্বাচনের প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করাটা অনেক কমে আসবে, তখন হয়তো বা বাংলাদেশে এই জিনিসগুলো ফিক্স হবে বলে আমি বিশ্বাস করি। শেষ কথা একটাই, আমরা আসলে কি চাই? আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা আর এই বিগত 55 বছরে যে বাংলাদেশটাকে দেখেছি, আমরা সেটাকে দেখতে চাই না। আমরা শান্তি চাই। আমরা প্রায় 19 কোটি জনতার আসলে কি পাওয়ার সেটা তো আমরা দেখিয়েছি, যে এত পরাক্রমশালী একটা সরকার যার কাছে সব ছিল, যার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সব ছিল, কিন্তু তারাও জনতার সামনে
দাঁড়াতে পারেনি, তাদেরকে জনতার সামনে হেরে যেতে হয়েছে। সেই জনতার পাওয়ারটা যাতে আমরা জনতার কাছে রাখতে পারি, ভবিষ্যৎ বাংলাদেশে যাতে এমন কোনো সরকার না আসে যে এসে চিন্তা করবে যে আমি আমার মতো ভোট করে বলবো, জনতার ভোটের দরকার নাই। কেউ যাতে বলতে না পারে যে 10টা গুন্ডা আর 20টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই কথা যাতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকারি প্রশাসক বা কোনো সংসদ সদস্যদের মনে বা মননে বা তার মাথায় না আসে বা তার মুখে না আসে। আমরা তো সেরকম একটা বাংলাদেশই দেখতে চাই, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় শক্তি হবে জনতা। এবং আমরা যখন বলি ক্ষমতা না জনতা, জনতা জনতা, এটা যাতে আমরা বিশ্বাস করি, এটা যাতে আমরা বলার জন্য না বলি, সেটার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধন্যবাদ।